সাথী সভাপতি। ঠিক আছে। এবং মঞ্চে উপস্থিত আছে ছাত্র আন্দোলনের বর্তমান নেতৃত্ব আর ছাত্র যুব আন্দোলনেরও বর্তমান নেতৃত্বরা আছে, আর ছাত্র ও যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব কলকাতা। এবং আমি একদম নিশ্চিত যে মাঠে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে প্রায় ৯৯%, আমার মতন এক অংশ একটু এদিক ওদিক হবে, প্রায় ৯৯% প্রাক্তন ছাত্র নেতৃত্বরা উপস্থিত আছেন। তো এই গধূলি বেলায়, গধূলির মাঠে আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে, আমাদের আন্দোলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে সম্মান, শ্রদ্ধা, প্রণাম, নমস্কার। এই গধূলি বেলাটা মানে হচ্ছে সন্ধ্যাবেলা। এই সময়টাতে একটু বোঝা মুশকিল হয়। গধূলি মানে হচ্ছে গরুর খুরের দিয়ে যে মানে ওরা সব বাড়ি ফেরে, আর সেই সময় তাদের খুরে যে ধুলোটা উড়ে সেখান থেকেই গধূলি, এবং এই সময়টা বোঝা মুশকিল হয় যেটা দিনের দিকে যাচ্ছে না রাতের দিকে যাচ্ছে। ঠিক সেরকমই এই গোটা পশ্চিমবঙ্গে একটি গধূলির বেলা চলছে, যেটা সকালের দিকে যাবে না রাতের দিকে যাবে। কিন্তু গধূলি মানে তো সন্ধ্যে, আর সন্ধ্যের পরই তো রাত জাকিয়ে আসবে। তাহলে রাত কাদের জাকিয়ে আসবে? দেখুন, এই মঞ্চে আমরা বসে আছি, বিকেল থেকে ঠিক ছিল, গণতান্ত্রিক বক্তৃতা শুরু করলো, আর কোথা থেকে যে মশা চলে, মানে আমি বোধহয় কলকাতার আধা বক্তৃতা শুধু সামনে হাত নেড়েছি যে বাবা ডিস্টার্ব করো না। তো মশা মানেই ডিস্টার্ব করবে, ও কিচ্ছু করার না। আর মশার সাইজ এমন কামড়াতে পারছে না, গুটিয়ে দিচ্ছে, মানে সুরটা মোটা হয়ে গেছে। খেয়েছে ভালো, খেয়েছে বলেই না তাগড়া হয়েছে, খেয়েছে বলেই তো গায়ে পাথরে তাকত হয়েছে। যেটা ছুঁচলো নিজেই ছিল সূচের মতন, সেটা এখন একটা বড় ভোতা মতন একটা সুর হয়েছে, কিন্তু তবুও গিলে যাচ্ছে। এত মশা এলো কোথার থেকে? কোনো গাদা আবর্জনা চারিদিকে, আর জমা জল, তো আবর্জনা থাকবে, জমা জল থাকবে, আর মশা আসবে না তা তো হবে না। আর তৃণমূল থাকবে, চুরি করবে না, দুর্নীতি করবে না, আঙুল তুলে গলা গাছ হবে না, এ তো হবে না। তাহলে যদি বাবা মশা তাড়াতে চাও তো আবর্জনা দূর করো, আর দুর্নীতি যদি, লুট যদি বন্ধ করতে চাও তাহলে তৃণমূলকে দূর করো, এর বাইরে আর কোনো কথা নেই। তাহলে এই গধূলির পরে তো রাত জাকিয়ে আসবে, তাহলে কি হবে? রাত তো আসবে, কিন্তু ছাত্র আন্দোলন বলে তো যে পড়ো, লড়ো, শেখো। ও বললো পাল্টাও, শেখো, শেখারও শেষ নেই। তো এই গোটা লড়াই আন্দোলনে আমরা এটুকু শিখেছি, আমরা এটুকু জানি যে যতই গধূলির পর রাত জাকিয়ে আসুক, আর রাত যত ঘন জমাট হোক, যত শীতল ঠান্ডা পাথরের মতন ভারী হোক, এরা কাটবে, আর ভোরের বেলা লাল সূর্য উঠবে। আর তার জন্য এই নতুন প্রজন্ম, তার জন্যই ছাত্র আন্দোলনের কর্মীরা, তার জন্যই ছাত্র আন্দোলনের নেতৃত্বরা লড়াই করে যাচ্ছে। হুগলির বুকে ৪৯,০০০ এসএফআইয়ের ছাত্র সদস্য, ছাত্রছাত্রী সদস্য। তখন যখন ওরা আমাদেরকে কলেজে ঢুকতে দেয়নি, যখন প্রতিটা দিন এই স্কুল কলেজের গেটে ওরা তালা দিচ্ছে, যখন এই প্রতিটা দিন ছাত্র আন্দোলনে ছাত্রের লেখাপড়ার খরচের সেটা কমবে না বাড়বে তার জন্য লড়াই হচ্ছে, সিলেবাসে কি পড়ানো হবে তার জন্য লড়াই হচ্ছে, স্কুলগুলোতে ছাত্রছাত্রী থাকবে না এলাকার দাদারা, দাদুরা, জেঠুরা বসে থাকবে
হচ্ছে। ইউনিয়ন অফিসগুলোতে ছাত্রছাত্রীদের দাবিতে সেখানে লড়াই হবে, নাকি সেখানে জোর করে কারো শ্লীলতাহানি হবে, কারো ধর্ষণ হবে, আর ইউনিয়ন রুম গুলো হবে ঠিকাদারি রাজের জায়গা? যখন তার লড়াই চলছে তখন গোটা হুগলি জেলাতে 350টা স্কুলের তালিকা তৈরি হয়েছে যে বন্ধ করে দিতে হবে। বলেছে আমাদের, আমার আগে যারা বলেছে যে কি করে ড্রপ আউট হয়েছে, কোথায় যাচ্ছে, মেয়েদের অবস্থা আরো খারাপ। কিন্তু আজকের এই গোটা সমাবেশে, এই ছাত্র আন্দোলনের এই সমাবেশে, প্রকাশ্য সমাবেশে আমরা কি বলতে এসেছি, কি বলতে চাইছি? আমরা হুগলি জেলার 38তম জেলা সম্মেলন শুরু হবে। প্রতিনিধিরা ঘরের ভেতরে আলোচনা করবে, সংগঠনের নিয়ম অনুযায়ী সম্মেলন হবে, গণতান্ত্রিক পরিবেশে সম্মেলন হবে। সেই সম্মেলনে 49,000 সদস্যের মধ্যে থেকে যারা গোটা জেলার থেকে প্রতিনিধি নির্বাচিত হয়ে আসবেন, তারা চুলচেরা বিশ্লেষণ করবেন, সমালোচনা করবে, আত্মসমালোচনা করবে, বিকল্প দেখাবে, আগামী দিনের রাস্তা কি হবে তা ঠিক হবে, তারপরে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে, কমিটি তৈরি হবে। এই তো সম্মেলন। কি নিয়ে লড়াই হবে? 2023 সালের 16-17 ডিসেম্বরে যেদিনকে সম্মেলনের মাধ্যমে যে কমিটিটা তৈরি হলো, সেই কমিটিটায় গোটা সময় জুড়ে তারা কি কাজ করতে পারবে? তারা তাদের দাবিতে, তারা তাদের নীতিতে, তারা তাদের আদর্শে আরো কতগুলো ছাত্রছাত্রীর মন জয় করতে পারলাম? কোন পাড়াতে, কোন বস্তিতে, কোন ধাওড়াতে আমরা আমাদের পায়ে ছাপ রাখতে পারলাম? স্কুলে ঢোকা যাবে না, কলেজে ঢোকা যাবে না, মারবে, ধরবে, পুলিশ তাদেরকে কোনো ব্যবস্থা নেবে না। কলেজের প্রিন্সিপাল নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, এ রাজ্যে পাড়া বদলের পরে এরকম প্রিন্সিপালকেও আমরা দেখেছি, বলেছিলেন যে গায়ের লাল জামাটা পাল্টে নিতে 2 মিনিট সময় লাগবে না, সবুজ জামা পরে নেব। আমরা সেদিনকে দাঁড়িয়ে বলেছিলাম যে স্যার জামাটা বদল করে নিন, অন্য রঙের জামা পরে নিন, কিন্তু জামাটা বদল করে অন্য কোনো পোশাক পরে নেবেন না, যে পোশাকে আপনাকে উলঙ্গ লাগবে দেখতে। মাস্টারের প্রতি যে শ্রদ্ধাটা থাকে, সেই শ্রদ্ধাটা যাতে থাকে। কিন্তু এটাই কি গোটাটা? না, এরকম অনেক মাস্টার মশাই, দিদিমণি, প্রফেসর, শিক্ষক, শিক্ষিকা, তারা আমাদের স্কুল কলেজে, তারা গোটা রাজ্যের বুকে একদম আইসিডিএস-এ 3 বছরের নিচে যে বাচ্চাগুলোকে প্রাইমারিতে যাবার আগে, প্রি প্রাইমারিতে যে বাচ্চাদের পুষ্টি আর লেখাপড়ার জন্য দায়িত্ব নিচ্ছে, ওই আইসিডিএস সেন্টার থেকে একদম এই গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে সমস্ত রিসার্চারদের মধ্যে, সমস্ত এখানে যারা আমাদের পিএইচডি করছে, সেখানে যারা গাইডরা আছে, তারা কি সকলে এরকম? না, এই শালিনী মহিলাদের ফোনটা নিয়ে বল, আমি চাইলাম ছাত্র, শিক্ষক, অভিভাবক, ওটা সমাজটা লড়ছে। কেন? স্লোগান দিয়েছে ওরা, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, ভারতের ছাত্র ফেডারেশন, খুব সুন্দর স্লোগান দিয়েছে। বলেছে স্কুল বাঁচাও, মূল বাঁচাও। মূল মানে শিকড়, শিকড় মানে মাটির নিচে যতটা পর্যন্ত যেতে পারবো, আর মাটির থেকে যতটা পর্যন্ত জীবনের রস টানতে পারবো, পান করতে পারবো, খেতে পারবো, ততটা মাটিতে আমরা আরো মজবুতি থাকবো। তাই স্কুলকে ওরা মূল বলেছে, স্কুলকে ওরা শিকড় বলেছে। এই স্কুলকে বাঁচানোর সঙ্গে ওরা এই গোটা পশ্চিমবঙ্গের, গোটা সমাজের, গোটা ব্যবস্থাটা শিকড়কে বাঁচানোর জন্য স্লোগান দিয়েছে। আমরা ওদেরকে অভিনন্দন জানাচ্ছি যে এত ছোট্ট কথার মধ্যে গোটা পশ্চিমবঙ্গের স্কুলকে রক্ষা করার যে বার্তা ওরা দিয়েছে, সেই বার্তাকে বিভিন্ন বুথে নিয়ে যাওয়ার দায়িত্ব আমরাও ওদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পালন করব। আর আপনাদের কাছেও আমাদের আবেদন, শিকড়কে বাঁচাতে হয়। শিকড় শুকিয়ে গেলে গাছ যতই সুন্দর হোক, সে গাছ বাঁচে না। শিকড় শুকিয়ে গেলে যত রোগ আসে, সেই রোগকে আমরা প্রতিরোধ করতে পারবো না। শিকড় যদি দুর্বল হয়ে যায়, তাহলে সামান্য ঝড়ে গাছ উল্টে পড়ে যায়। শিকড় দুর্বল হয়ে গেলে গাছে ফুল ফল আসে না। তাই স্কুল বাঁচাতে হবে। আপনাদের কাছে আমাদের প্রশ্ন, ওটা হুগলি জেলা,
গোটা হুগলি জেলার ছাত্রছাত্রীরা আজকে উপস্থিত হয়েছেন, তারা সম্মেলন করবেন। 350টা বন্ধ স্কুলের তালিকা নিয়ে সম্মেলন করব। এই যেখানে আমাদের সমাবেশ সেখানে ছবি যদি উত্তরপাড়া ধরি, আমরা এই কন্যাগর, এই মাখলা, এই গোটা এলাকাটা, এই হিন্দমন্ডল 21খানা স্কুলের তালিকা তৈরি করেছে একটা রাজ্যের সরকার 2023 সালে। শুধুমাত্র মাখলাতে 3টে স্কুল আছে, কোনটা ক্লাস 5 পর্যন্ত, কোনটা ক্লাস 4 পর্যন্ত। সেই স্কুলগুলোর তালিকা তৈরি হয়েছে, স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া। 2011 পর শুরু হয়েছিল। এদের নেতা আরাবরি টিচারের দিকে চোখ ছুড়ে মারল। রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলল, ওরা সব দুষ্টু দামাল ছেলে, একটু ভুল করেছে। শিক্ষকের দিকে একটা চোখ ছুড়ে মারা দুষ্টু দামাল ছেলের ভুল। স্কুলে না গেলে স্কুলের টিচারকে যদি পাড়াতে কোনোদিন দেখে নিত, গায়ের মোড়ের মাথায় স্কুলে যদি কোনো মাস্টার দিদিমণিকে দেখে নিত যে আমি আজকে স্কুল যাইনি, তার বুকটা কাঁপতো। সেই কাঁপুনির জায়গাটা সরে গিয়ে একটা স্কুলের মাস্টারমশাই দিদিমণির গায়ে একজন তৃণমূলের নেতা, একজন কর্মী, সে ভরা মিটিংয়ে চক ছুড়ে মারছে। এটা যেদিন থেকে পশ্চিমবঙ্গের সংস্কৃতি হলো, সেদিন বুঝে নিতে অসুবিধা হয়নি যে গোটা হুগলিতে 350টা স্কুলের গেটে তালা পড়বে, গোটা উত্তরপাড়াতে 21টা স্কুলের গেটে তালা পড়বে, দরকার হলে গোটা রাজ্যে 22,000 মদের দোকান খুলে যাবে, কারো কিছুতে যাই আসবে না। বলছিল কলতার, জিজ্ঞেস করুন না, এগোটা পশ্চিমবঙ্গের 19,000 ICDS সেন্টারে শূন্য পদ পড়ে আছে। আমরা এই গোটা পশ্চিমবঙ্গে গ্রুপ বৈঠক করছি। এই গোটা পশ্চিমবঙ্গে इंसाफ यात्रा, बांग्ला बचाओ यात्रा, एक गोटा क्रमे हम लोग जब लोगों का अंगना में बैठ रहे हैं, उन लोगों से बात कर रहे हैं, तो एक दिन एक ICDS का वर्कर हम लोगों से बोल रहे हैं कि जाने 6.5 টাকা দিচ্ছে একটা ডিমের জন্য। আমরা তো অসুবিধা বলছে বাজারে 8 টাকার নিচে ডিম পাওয়া যায় না। বলেননি সিডিপিও কে? বলছে হ্যাঁ বলেছি, কিন্তু উনি বলেছেন এতেই ম্যানেজ করতে হবে। তো বললাম যে 6.5 টাকা দিচ্ছে, 1.5 টাকা দিচ্ছে না? বলছে না দিচ্ছে না। তাহলে বলছে পকেট থেকে লাগাতে হবে। আমরা বললাম যে 6.5 টাকা দিচ্ছে, 8 টাকা দিচ্ছে না, অন্তত বাজারে ডিম 8 টাকাতেই পাওয়া যায়, তাহলে অন্তত পক্ষে সিডিপিও কে বলুন আর এই গোটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলুন অন্তত পক্ষে একটা মুরগি দিয়ে দিচ্ছে, ফ্রিতে ডিম দেবে, কিছু তো দিক, হয় 8 টাকা দিক, নইলে মুরগি দিক। আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি, सफेद झूठ की तरह खुली किताब के जैसा पश्चिम बंगाल में 8 টাকা ডিমের জায়গায় 6.5 টাকা যদি একটি ICDS সেন্টারে দেওয়া হয় আর প্রতিদিন যদি 80 খানা ডিম খাওয়াতে হয়, তাহলে এক্সট্রা 120 টাকাটা কোথা থেকে আসবে? ICDS সেন্টারগুলোকে দুর্নীতির দিকে ঠেলে দিচ্ছে না তো রাজ্যের সরকার? এই ICDS এর সেন্টারগুলোর প্রতি, এই মিড ডে মিলের ওয়ার্কারদের প্রতি, এই মিড ডে মিল খাওয়ানোর স্কুলের হেড টিচারদের প্রতি, এই মিড ডে মিল ICDS এর যারা সহায়িকা আছে, যারা কর্মীরা আছেন, যারা টিচাররা আছেন, তাদের প্রতি এলাকার সাধারণ মানুষের একটা অন্য চোখ তৈরি করে দিচ্ছে না রাজ্যের সরকার? যে দেখো এরা দুর্নীতি করছে, দেখো এরা চুরি করছে। আজকে স্কুলের টিচারদেরকে বলছে যদি কোনো টিচারের বাড়িতে যদি একটু বেশি ডিম চলে আসছে, বলছে ও তো স্কুলে পড়ায়, এগুলো সব মিড ডে মিলের ডিম। একটি ICDS সেন্টারে যদি কোনো কর্মীর বাড়িতে সে যদি 5 কিলো মুসুরের ডাল কিনে নিয়ে আসছে, তো পাড়ার ছেলেমেয়েরা বলছে, পাড়ার লোকজনরা বলছে যে এটা ICDS এর মুসুরির ডাল। তারপরে বলছে যে
টাকার এরা ভর্তুকি দিতে পারছে কি করে? বলছে মিড ডে মিলের চুরির মাস্টার, সাদা খাতা দেওয়ার জমা দেওয়ার মাস্টার, ঘুষ দিয়ে চাকরি পাওয়া মাস্টার। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি, এই গোটা পশ্চিমবঙ্গে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে, যেখানে এসএফআই রাজ্য কমিটি বলেছে যে স্কুল বাঁচাও মূল বাঁচাও, সেখানে গোটা সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দিচ্ছে, হাটে ফেলে দিয়েছে। হাটে হাটে টেবিলই থাকবে না, সরকার থাকবে না ওই পাশে। আমি একটি বাচ্চার গার্জেন, আমি এর পাশে থাকবো, আমি কার সাথে দর কষাকষি করবো? একটা প্যারামেডিক্যাল পড়াশোনা, একটা মেডিকেলের পড়াশোনা, একটা ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা, একটা সরকারি স্কুলে, একটা সরকারি কলেজে, একটা সরকারি মেডিকেল কলেজে, একটা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে যে লেখাপড়াটা 30, 35, 50 হাজারে হয়ে যায়, সেই লেখাপড়াটাই 4 বছরে একটা প্রাইভেট স্কুলে, একটা প্রাইভেট কলেজে, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, সেখানে এই লেখাপড়াটাই কোনোটার দাম 1 কোটি, কোনোটার দাম 50 লাখ, কোনোটার দাম 10 লাখ টাকা। টেবিল থাকবে মাঝে সরকারের সাথে, এপাশে বাচ্চার গার্জেন। ওখানে সরকার নেই তো, সরকার তো টেবিল ছেড়ে উঠে পালিয়ে গেছে। প্রথমে বেসরকারি স্কুল কলেজকে এই গোটা পশ্চিমবঙ্গে ব্যাঙের ছাতার মতন তৈরি করতে জায়গা দিয়ে দিয়েছে, আর এখন গোদের উপর বিষ পড়া, সরকারি স্কুলের গেটে তালা লাগছে, আর আরএসএস এর স্কুল বাড়ছে। একটি সরকারি স্কুলে একটি ক্লাস 3 বাচ্চাকে ভর্তি করতে গেলে একটি প্রাইমারি স্কুলের হেড টিচার তিনি যদি স্কুলের গেটে বলেন যে আপনার বাচ্চাকে ক্লাস 3 থেকে যদি 4 উঠাতে হয় তাহলে আপনাকে 25,000 টাকা ডোনেশন দেবে, গায়ের লোকজন মিলে গিয়ে টেবিল চেয়ার তুলে ফেলে দেবে, উপরে ফেলে দেবে, আর দিদিমণিকে বলবে এটা সরকারি স্কুল, আমার টাকায় চলে, তুমি কেন 25,000 টাকা ডোনেশন চাইছো? আর একটা যদি ইংলিশ মিডিয়াম বেসরকারি স্কুল, সে যদি তার স্কুলের গেটে বলে যে ক্লাস 3 থেকে 4 এই বাচ্চাকে উঠাতে গেলে আপনাকে 50,000 টাকা ডোনেশন দেবে, তাহলে বাচ্চার গার্জেনকে জোর হাতে একটি অ্যাপ্লিকেশন লিখে বলতে হবে যে আমার ফিজ একটু কমিয়ে দেওয়ার জন্য আমি পুনর্বিবেচনা করতে আবেদন করি। দর কষাকষি হবে, হাটে বসিয়ে দিচ্ছে। হাটে কে লড়বে সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য? কে লড়বে স্কুলে কলেজের গেটে তোলাবাজি ঘুষখোরির বিরুদ্ধে? কে লড়বে কলেজের ইউনিয়ন রুমগুলোতে যারা আজকে মেয়েদের শ্লীলতাহানি ধর্ষণ করছে তাদের বিরুদ্ধে? এলাকার সাধারণ মানুষেরা তারা বললেন তৃণমূলকে টাইট দিতে বিজেপিকে লড়তে হবে। বিজেপি পারবে এই লড়াইটা লড়তে? পারবে বিজেপি? আমরা বিজেপির কর্মীদের কাছে জিজ্ঞেস করতে চাইছি, ভাই, আমার ভাইয়ের মতন বন্ধুদের কাছে জিজ্ঞেস করতে চাইছি, ভাই একবার জিজ্ঞেস করো, তোমরা গোটা পশ্চিমবঙ্গে 8,000-এর বেশি স্কুলের গেটে তালা খোলানোর জন্য, তোমরা এই লড়াইটার জন্য যে কাজটা করবো বলছো, তোমরা বলো না তোমাদের বিজেপির পার্টিদের কি ক্রেডেন্সিয়াল আছে? গোটা পশ্চিমবঙ্গে আজকে 747টা প্রাইমারি স্কুল আর 250টার কাছাকাছি আপার প্রাইমারি স্কুলে কোনো বাচ্চা লেখাপড়া করতে যায় না, সেখানে কে লড়বে এটার বিরুদ্ধে? बीजेपी का कर्मियों से, बीजेपी का भाई से, बीजेपी का दोस्त से हम लोग ये पूछना चाहते हैं, भाई अपना जाकर अपना लीडर लोगों से पूछो যে গোটা ভারতবর্ষে তোমরা স্কুলকে বাঁচানোর জন্য, তোমরা সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য কি লড়াইটা করেছো? যে পশ্চিমবঙ্গের তৃণমূলের এই দুর্নীতি আর স্কুলকে বন্ধ করে দেওয়া, সরকারি শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে এই লড়াইটা তোমরা লড়ে দিতে পারবে, জিতে পারবে? কি ক্রেডেন্সিয়াল আছে তোমাদের? আমরা বলছি, আমরা গোটা ভারতবর্ষে বিজেপির পার্টিটা 90,000 সরকারি স্কুলের গেটে তালা লাগিয়েছে, তার মধ্যে 55,000 শুধুমাত্র उत्तर प्रदेश और मध्य प्रदेश है, जहाँ पर डबल इंजन का सरकार, भाजपा का सरकार चल रहा है, और उसके जगह 43,000 प्राइवेट स्कूल खुले थे। जिसका बाप का जेब में पैसा, उसी का बच्चा पढ़ेगा, लिखेगा, बनेगा अफसर, और जिसका बाप का जेब फुटी कौड़ी नहीं रहेगा,
তার বাচ্চা উড়িষ্যার প্ল্যাটফর্মে পড়ে থাকবে, নইলে হুগলি নইলে হাওড়ার প্ল্যাটফর্মে পিঠে একটা ব্যাগ নিয়ে আর RPF এর ঠেঙা খাবে। চলবে না এই পশ্চিমবঙ্গে, পারবে না ভাই তোমাদের বিজেপির নেতারা পশ্চিমবঙ্গের এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য। আমরা জিজ্ঞেস করতে চাইছি, তৃণমূলের কর্মীদের কাছে, নিচের তলার কর্মীদের কাছে ভাই প্রচুর ঠেঙ্গিয়েছো, মেরেছো, খুন করেছো, ভোট লুট করেছো, নিজের পার্টির জন্য জান কবুল্লা লড়াই করেছো ভাই, বেশ করেছো, ভালো করেছো। একটাবার বলো ভাই, আরজিকরের মতন গোটা পশ্চিমবঙ্গে এমন কোনো ব্লক নেই, এমন কোনো জায়গা নেই, এমন কোনো জেলা নেই, এমন কোনো বিধানসভা নেই যেখানে তোমাদের আমরা যদি একটা করে ধর্ষণের পাঁচালি পড়তে চাই তো নাম বেশি পড়ে যাবে, টাইম কম পড়ে যাবে। এই গোটা আরজিকরের ঘটনাতে আজকে আর এটা বুঝতে অসুবিধা হয় যে क्यों पार्लियामेंट में एक भी एमपी ने आरजीकर का बात पार्लियामेंट में उठाया नहीं। अरे तृणमूल को छोड़ दीजिए, तृणमूलेर एमपीদের কে বাদ দিয়ে দিন, যারা পার্লামেন্টে গিয়ে সুপ্রিম কোর্ট যে সুমোটো ক্লাস কেসটা নিয়ে নিল নিজের হাতে আরজি করে, যে একটি প্রাতিষ্ঠানিক খুন, প্রাতিষ্ঠানিক ধর্ষণ, তার বিরুদ্ধে কেন একজন কেউ যাকে ममता बनर्जी सरकार साजानो बागाने टहलते टहलते एक जन को दोषी करार कर दिया, बस उसी को सीबीआई भी उसी वही बागाने घूरते घूरते ममता बनर्जी साजानो बागाने घूरते घूरते ताकि दोषी साब्यस्त করে দিল। কিন্তু দেশের পার্লামেন্ট যেখান থেকে নীতি তৈরি হয়, দেশের পার্লামেন্ট যেখান থেকে দেশ পরিচালনার জন্য আইন তৈরি হয়, সেখানে একটা এমপির মুখ থেকে বের হলো না, তৃণমূলের এমপিরা বললো না, বিজেপির এমপিরা একটা কেউ কথা বললো যে আজই করে পশ্চিমবঙ্গে যে ঘটনাটা ঘটেছে তার জন্য কি হবে। তৃণমূল তো করলো অন্যায়, 4 ঘন্টা একটা মেয়ের মাকে বাপকে বসিয়ে রেখে দিল, তার মেয়েটার সঙ্গে দেখা করতে দিল না। একবার বলছে টালা থানা চলে যাও, একবার বলছে শ্যামবাজারে থানা চলে যাও, একবার বলছে এই অ্যাপ্লিকেশন লিখতে হবে, একবার বলছে সুইসাইড করেছে, একবার বলছে খুন হয়েছে, একবার বলছে যে কি ছিল দেখা করতে দিচ্ছে না, দৌড়াচ্ছে মা বাবা, আর তখন তারা বডিটাকে ধুচ্ছে মুছছে, বডিটাকে কাপড় ঢাকা দিচ্ছে, সমস্ত এভিডেন্স মুছে দিচ্ছে। ভুলে যাবেন ইন্দিরা মুখার্জি, তিনি যে ছবিগুলোকে দেখিয়ে প্রেস মিট করলেন পুলিশের পক্ষ থেকে, সেই ছবিগুলো ভুলে যাব? মা বাবা যে ছবিগুলোকে দেখালো সেই ছবিগুলো ভুলে যাব? আরে সব এত তাড়াতাড়ি কি করে ভুলে যাব? ये गजनी का आमिर खान वाला स्टाइल नहीं चलेगा कि शॉर्ट टाइम मेमोरी लॉस, 15 मिनटेर पर भूले যাব না, না তো हम लोग भूल लेंगे, ना तो किसी को भूलने देंगे। কারণ এটা আমাদের দগদগে ঘা, আর দগদগে ঘা যতদিন থাকে, ব্যথাটা থাকে। এই পশ্চিমবঙ্গের মাটিতে একটি মেয়ে বিচার না পাওয়া মানে বাকি মেয়েদেরকে পণ্য হতে, কমোডিটি হতে, বস্তু হতে, বাকি মেয়েগুলোকে নির্যাতন হতে তাদেরকে ছেড়ে রেখে দেওয়া। আমরা বিজেপির কর্মীদের কাছে পরে প্রশ্ন করছি, আমরা তৃণমূলের কর্মীদের কাছে প্রশ্ন করছি, ভাই তোমরাও তো খেতে খাও নিচের তলায়, তোমাদের তো সবার তো লুটের টাকা দিয়ে গাড়ি বাড়ি হয়নি, তোমাদের ঘাড়ে তোমাদের মাথায় পা রেখে অনেকে তো নিজেদের ব্যাংক ব্যালেন্স সম্পত্তি বানিয়েছে। 2019-এর 29শে মার্চ আর 30শে মার্চ গণশক্তির খবরের কাগজে আমরা লিখলাম যে কি এমন ইনকাম করে গো এই পশ্চিমবঙ্গের একটি পরিবার, একদম ফেরতবাজ পরিবার, জাতি গোষ্ঠী ভাই ভাইয়া সব মিলে মাত্র কয়েকটা বছরের মধ্যে যে হরিস্টেটাজি লেকটাতে সবার বাড়ি ছিল সেখানে সবার নাম উঠে গেল, আর 35টা প্লটের মালিক শুধুমাত্র একটি পরিবার হয়ে গেল, ব্যানার্জি পরিবার। গণশক্তি পেপারে লিখলো, পেপারে একটি জনৈক টিভি চ্যানেল রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করলো যে আপনাদের বিরুদ্ধে একটি কমিউনিস্ট পার্টির মুখপাত্র
বাড়ি, সব ফ্ল্যাট, সব প্লট আপনারাই কিনে নিলেন। 5খানা অ্যাটেম্প্ট টু মার্ডার কেস আছে, 5খানা। এই মঞ্চে দাঁড়িয়ে বলছি, অনেকের আছে, নিচে দাঁড়িয়ে আছেন অনেকের আছে, 5খানা অ্যাটেম্প্ট টু মার্ডার কেস আছে। রনিদেরও আছে বলে, আমাদের পশ্চিম মেদিনীপুর এসএফআই জেলার সম্পাদকের 5খানা অ্যাটেম্প্ট টু মার্ডার কেস আছে, এক গাদা ছোট বড় বিভিন্ন কেস আছে। সরকারি পুলিশকে, সরকারি লোকজনকে শ্রমিকের জন্য আন্দোলন করতে গিয়ে, বেকার ছেলে মেয়েদের চাকরির দাবিতে আন্দোলন করতে গিয়ে, আনিসের খুনিদের বিচার চাইতে গিয়ে, আরজি করের গাড়ি আটকে দিয়ে মেয়েটার বিচার পাইয়ে দেওয়ার জন্য মেদিনীপুরে জাল স্যালাইন কাণ্ডে রোগীদের পক্ষে লড়াই করতে গিয়ে 5খানা অ্যাটেম্প্ট টু মার্ডার কেস আছে। অসংখ্য অন্যান্য কেস আছে। মাসে একটা বড় সময়, আজকে এই থানা, কালকে ওই থানা, পরশুদিন এই কোর্ট, তারপরের দিন এই কোর্টে আমাদেরকে চক্কর লাগাতে হয়, আমাকেও চক্কর লাগাতে হয়। আজ মঞ্চ থেকে বলছি, ফিরে উত্থাপন করছি, কি এমন জাদুকাঠি আছে যে হরিশ চ্যাটার্জি লেনে সব সম্পত্তির মালিক আপনারা হয়ে গেলেন? কারা জমি বিক্রি করে দিল, কারা জমি বিক্রি করতে বাধ্য হলো, আর কারা শুধু একটি মালিককেই জমি বিক্রি করে দিল, আর সব প্লটের মালিকের নাম আপনার পরিবারের লোকেরাই কি করে হলো? আজ এই মঞ্চ থেকে বলছি, মিথ্যে মামলার জন্য ঘুরছি, 5টা মিথ্যে অ্যাটেম্প্ট টু মার্ডারের কেসে ঘুরছি। দরকার হলে অন্তত পক্ষে একটা সত্যি কেসের জন্য লড়বো। করে দিন মামলা আমাদের বিরুদ্ধে, করে দিন মামলা আমার বিরুদ্ধে। জানতে চাই, কোর্টে দাঁড়িয়ে বলুন কি করে এত সম্পত্তি হলো। তাহলে কি সম্পত্তি হয় নির্যাতনের পক্ষে কথা বলে? তাহলে কি ব্যাংক ব্যালেন্স হয় দুর্নীতির পক্ষে কথা বলে? তাহলে কি বড় লোক হয় পশ্চিমবঙ্গে দুর্নীতি করে? তাহলে কি পশ্চিমবঙ্গে টাকা কামানো যায় অত্যাচারকে লুকিয়ে দিয়ে? যেমন করে পানিহাটি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান 3টে ডেড বডি টপকে দিয়ে তিলোত্তমার অভয়ার বডিটা পুড়িয়ে দিল, বাড়ির লোককে সই করতে দিল না, এমনকি নিজের পকেটের টাকাটা দিয়ে দিল ডেড বডিটা পুড়িয়ে দেওয়ার জন্য। আর রাজ্যের মুখ্যমন্ত্রী এসে তার পিঠ চাপড়ে বললেন, ওয়েল ডান, গুড জব, তুমি পেয়েছো, তুমি লেটাস্ট মার্কস পেয়েছো, ওই জন্য তোমাকে আর কাউন্সিলর নয়, এবারে আমি পানিহাটি চেয়ারম্যান বানিয়ে দিলাম। এই পশ্চিমবঙ্গে দুর্নীতির সরকার চলবে না, চলবে না। তৃণমূলের কর্মীদের কাছে আমাদের প্রশ্ন, যারা একটি অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলতে পারে না, আপনারা কি এই ধরনের নেতৃত্বকেই চান? কাদের জন্য ঝান্ডা ধরছেন, কাদের জন্য খাচ্ছেন? এইসব প্রশ্ন আপনাদের পার্টি অফিসে গিয়ে তোলার কোনো জায়গা আছে আপনাদের? 2024-এর 14ই আগস্ট গোটা পশ্চিমবঙ্গের কোটি কোটি পশ্চিমবঙ্গের মেয়েরা নামলো, কেউ কোলে বাচ্চা নিয়ে, কেউ বৃষ্টির মধ্যে, কেউ মাথায় ঘোমটা নিয়ে, কেউ একটা ছেঁড়া শাড়ি পরে, কেউ কলকাতার রাস্তায়, কারো মুখে আলো পড়লো, কারো মুখে আলো পড়লো না, কেউ আলো ফেলতে দিল না, কেউ মোমবাতি জ্বালালো, কেউ গোপনে দাঁড়িয়ে থাকলো, কিন্তু রাস্তায় থাকলো। আমাদেরকে দয়া করে বলে দিন, তৃণমূলের একটা জনপ্রতিনিধি নেমেছিল 14ই আগস্টের রাতে এই পশ্চিমবঙ্গে এভাবে আমাদের মেয়েদেরকে আমরা মর্গে তাদের লাশ কাটতে দেব না। এই পশ্চিমবঙ্গে একদিন এরা বলেছিল বাংলা তার নিজের মেয়েকে চায়। আমরা বলছি আমরা বাংলার প্রত্যেকটা মেয়েকে চাই, সুরক্ষিত চাই, বেঁচে থাকতে চাই, আর তাদের পায়ের নিচে জমিকে শক্ত করতে চাই। हम लोगों का सवाल भाजपा का कर्मियों के पास भी है, आप लोग बोलिए। বিজেপির কর্মীদের কাছে আমাদের প্রশ্ন, পার্লামেন্টে তো আপনারা সংখ্যাগরিষ্ঠ, পার্লামেন্টে তো বিজেপির এমপিরা দাঁড়িয়ে আছে বেশি, আপনারা তো ধনী ভোটে কৃষি বিল পাস করিয়ে আইন তৈরি করে নেন, আপনারা তো টেবিল চাপড়ে ইলেকট্রিক বিল পাস করিয়ে নেন, আপনারা তো টেবিল চাপড়ে সমকোট থেকে তার আপনারা শ্রমিক আইনকে সমস্ত জলাঞ্জলি দিয়ে 4টে সমকোট বিলে পরিণত করে নেন। আপনারা তো টেবিল চাপড়ে এই গোটা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা একদম শেকড় সমেত তুলে দেন। আপনাদের একটা কোনো মুখে বেরোলো না আরজি করের বিষয়টা? কেউ বললেন না, কেন বললেন না? কিসের বাধ্যবাধকতা তৃণমূলের প্রতি? দেবাঞ্জন বলেছে
বাপের কথা। আমি বলছি সবকা মালিক এক হ্যাঁ। মোহন ভাগবত এসেছিল, এসে বলে গেছিল আরজি করের ইস্যুতে মমতা ব্যানার্জি যা করবে আমাদের তার প্রতি সম্মতি রইল। সেদিন থেকে বিজেপির নেতাদের ইয়া বড় 20 হাতের লম্বা লেজ ঢুকিয়ে গেল ভেতরে, আর পারল না বলতে। কে তুলল পার্লামেন্টে এই কথা? একমাত্র কমিউনিস্ট পার্টির একমাত্র এমপি আমরা রাম, যে পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটতে পারে না। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গুন্ডা রাজ চলছে। হ্যাঁ, আমরা বলেছি যে রাত অন্ধকার, খুব গভীর শীতল, একদম জমাট বাঁধা পাহাড়ের মতন শক্ত, কিন্তু কালের নিয়মে, সময়ের নিয়মে, গতির নিয়মে এ রাতকে কাটতেই হবে। আর তার জন্য নতুন প্রজন্ম প্রতিদিন দাঁড়াচ্ছে, আর তার মধ্যে ছাত্ররা নিজেদের কাজ করছে। আমাদের হুগলি জেলার ছাত্র আন্দোলনের প্রতি, হুগলি জেলার ছাত্র সংগঠনের প্রতি আমাদের অগাধ 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 আস্থা, অগাধ ভরসা, আর আমাদের অগাধ প্রত্যাশা যে তারাই হুগলি জেলার প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা বস্তিতে, প্রত্যেকটা থাউড়াতে তারা নিজেদের অস্তিত্বকে, নিজেদের ঝান্ডাকে সাথে নিয়ে ছাত্রদেরকে সংগঠিত করার চেষ্টা করবে। আর এই গভীর রাত কাটবেই, আর সকাল হবেই। সকালকে হাত আড়াল দিয়ে কেউ আটকাতে পারে না, এ সকাল আসবেই। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, গোটা পশ্চিমবঙ্গে গুন্ডা রাজ চলছে। আমরা যখন 2024 সালে যৌবনের ডাকে জনতার ব্রিগেডের মাঠে আমরা করেছিলাম, ঠিক এরকমই আমাদের একটা মঞ্চ ছিল পিছনে। এটা দেখছি আর একটা অন্যরকম মনে হচ্ছে। সেই ব্রিগেডের মাঠে বলেছিলাম, আজও বলছি, ওদের জুতোতে পা গলাবো না। আমাদের জুতো আছে স্কুল বাঁচানোর, মিড ডে মিল বাঁচানোর, কাজ বাঁচানোর, আমাদের মেয়েদেরকে বাঁচানোর, এই গোটা পশ্চিমবঙ্গে দুর্নীতি করে নিজেদের সম্পত্তি বানানোর বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের জুতো আছে। আর আমরা এ প্রজন্মের আপনাদের কাছে একথা দৃঢ়তার সাথে বলতে চাই, আমরা একথা আরো বেশি স্পষ্ট করে, শক্ত কাঁধে, কোমরের জোর নিয়ে আপনাদের কাছে একথা স্পষ্ট করে বলতে চাই, তৃণমূল বিজেপি রুটি রুজির ইস্যুতে আমাদের জুতো পরে দৌড়াতে এলে আমাদের মাঠে এরা 25 মিটার দৌড়াতে পারবে না, এরা হোঁচট খেয়ে পড়ে যাবে। আর এরা পড়বে, এরা মুখ থুবড়ে পড়বে, আর ওদের জুতোতে আমরা পা গলাবো না। এই গোটা বাংলা বাঁচাও যাত্রায় আমাদের অভিজ্ঞতা বলে আমরা গোটা রাজ্যে 2 কদম বাড়িয়েছি, সাধারণ মানুষ আমাদের দিকে 10 কদম বাড়িয়েছে। আর এই মাঝখানের তফাৎটা প্রতিদিন আমাদের কাছে কমে গেছে, এই ফারাকটা কমে গেছে, এই দূরত্বটা কমে গেছে। মানুষ যত কাছে এসেছে আমাদের শরীরের রক্তটা তত বেশি টগবগ করে ফুটছে। আমরা বলছি এই রাতটা আর বেশি দিন নেই, এই রাতটা কেটে যাবে। কিন্তু যখন আমরা এগোতে চাইছি তখন আমাদের হাতে পায়ে যেন কিসের একটা শেকল বাঁধা আছে। 2 পা 2 হাত, একটা পায়ে যদি জাতের শেকল বেঁধে দিচ্ছে কেউ, তাহলে আরেকটা পায়ে কেউ ধর্মের শেকল বেঁধে দিচ্ছে। আরেকটা পায়ে যদি কেউ ভাষার শেকল বেঁধে দিচ্ছে, তাহলে আরেকটা পায়ে বেঁধে দিচ্ছে পিছু টানের শেকল। আর কারো কারো তো গলাতেও কুত্তার মতো বেল্ট পরিয়ে দিয়েছে, সেই বেল্ট গুলো হচ্ছে দুর্নীতির। আমরা প্রথমে নিজেদের পায়ের এই 2 শেকলকে আমরা ভাঙছি, যেটা জাতের শেকল, যেটা ধর্মের শেকল। আমরা আমাদের 2 হাতের শেকল ভেঙে ফেলেছি, যেটা ভাষার শেকল, যেটা পিছু টানের শেকল। বাকি রইল দুর্নীতির শেকল। কত কুকুরের গলার পাট্টা যে কোনোদিন খুলে দেব, দুর্নীতি করে কাউকে খেয়ে পেট বড় করতে দেব না, এ লড়াইটা চলছে।
তৃণমূলের কর্মীদের কাছে আমাদের আবেদন যে ভাই বন্ধুরা ভেবে দেখো, ভেবে দেখুন, ভেবে দেখ ভাই তোরা, তোদের কাঁধে, আপনাদের কাঁধে, তোমাদের কাঁধে পায়ে কেউ পা দিয়ে আর উঁচুতে উঠে নিজেদের 35টা প্লট করছে না তো? তুমি এখনো পর্যন্ত ট্রিটমেন্ট নিতে গিয়ে হুগলি তো বাসরা তো ব্যান্ডেল তো এসএসকেএম ছুটছো, আর কেউ নিজের চোখের অপারেশন করতে আমেরিকা ছুটছে না তো? বিজেপির কর্মীদেরকে বলছি, দুর্নীতির শিকল, দুর্নীতির বীজ দাগ যদি উঠিয়ে দিতে হয়, আর যদি এই গোটা পশ্চিমবঙ্গে তৃণমূলের এই দুর্নীতির আর গুন্ডারাজের সরকারটাকে যদি শেকড় সমেত উঠে ফেলে দিতে হয়, তাহলে এখানে গেরুয়া ঝান্ডা পারবে না। কারণ তোমাদের সঙ্গে, তোমাদের রাজ্যের নেতাদের সঙ্গে, তোমাদের সাথে নয় ভাই, তোমাদের রাজ্যের নেতাদের সাথে তৃণমূলের পিড়িতটা বড় আঠালো গো, এ চ্যাটচেটানি ছাড়বে না। এদের পিড়িতটা এত আঠালো যে বান্ধবীর খাটের তলায় কোটি কোটি টাকা, ট্রাঙ্ক এলো গো, ট্রাঙ্ক, টাকা ভরে নেবার জন্য ট্রাঙ্ক এলো, নোট গোনার মেশিন এলো, তারপরে জেল খাটলো, তারপরে জামিন পেয়ে গেল। ডিয়ার লটারিতে কোটি টাকা পেয়ে, স্কুলের চাকরি পেয়ে, স্কুলের রেজিস্টারে সই করতে না গিয়ে রেজিস্টার করছে আর স্কুলের খাতাতে সই করছে, স্কুলের তারাও বাড়ি ফিরে চলে এলো। এ পীড়িত যে ফেভিকল সে ভি জোর আর বেশি জোরে, এ পীড়িত কমছে না। প্রশ্ন করার যদি মুরত থাকে করো প্রশ্ন। গলতান বলেছে যে আমরা প্রশ্ন করব, আমরা বলছি আমাদের প্রশ্ন করার দিন শেষ। তৃণমূলের কর্মীরা তোমাদের নেতাদের কাছে গিয়ে প্রশ্ন করো যে কেন তোমরা দুর্নীতির সাথে আছো, যদি কথা বলার জায়গা থাকে। আর বিজেপির কর্মীরা রাজ্য নেতাদের কাছে প্রশ্ন করো কিসের এত আঠালো পীড়িত, আর কিসের এত তৃণমূলের সঙ্গে বাধ্যবাধকতা যে চুরিতে যারা জেল গেল তারা বাইরে চলে আসে। আমরা যে প্রজন্মের আমরা বলছি সৎ, স্বচ্ছ, নির্ভীক, নিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ভাবে এ রাজ্যের প্রশাসন আমরা পরিচালনা করার মতন কাজ আমাদের চওড়া হয়েছে, কাজ আমাদের শক্ত হয়েছে। সেই কাজে আমরা এটুকু আপনাদেরকে বলতে পারি যে দুর্নীতি করতে দেব না। গোবরে পোকা বোঝেন? গোবরে পোকা বোঝেন কি গো দিদিরা, মায়েরা? গোবরে পোকা বোঝেন? দেখবেন যদি সোজা হয়ে থাকে তাহলে একটু দূর যায়, ফড়ফড় করে, তারপর একটু ওড়ে, তারপর আবার নিচে যায়, গ গ করে আওয়াজ হয়, দেখেছেন? গোবরে পোকার সঙ্গে মৌমাছির বড় পিড়ি। মৌমাছি গোবরে পোকাকে বন্ধুত্বের কথা বলে বলেছে যে তোকে না আমি একদিন মধু খাওয়াবো, দিনরাত গোবরে পড়ে থাকিস, কি আর বুঝবি, তোকে আমি একদিন মধু খাওয়াবো। গোবরে পোকা বলেছে আচ্ছা ঠিক আছে দেবে। একদিন মৌমাছি পরিপাটি করে মধু নিয়ে এসে গোবরে পোকাকে বলছে নেই খেয়ে দেখ কেমন। গোবরে পোকা হাঁ করেছে, মধু দিয়েছে, খেয়েছে। খাওয়ার পর বলছে কি রে কিছুই তো বুঝতে পারছি না, যে বলিস কি মিষ্টি মিষ্টি লাগছে না? বলছে না। বলছে আচ্ছা নে আরেকটু দিয়েছে। তারপরে বলছে এবার বুঝলি? বলছে না কিছুই তো বুঝতে পারছি না। বলছে বলিস কি রে, মধু দিলাম স্বাদ বুঝতে পারছিস না? বলছে না। বলছে ওই মুখটা হাঁ কর দেখি। যেই মুখ হাঁ করেছে দেখছে যে ইয়া এক লাদা গোবর মুখের মধ্যে পোড়া আছে। তো যে মুখে গোবর পোড়া আছে সেই মুখে কি মধুর স্বাদ পাওয়া যাবে? মৌমাছি বললো তুই এক কাজ কর, আগে মুখের গোবরটা ফেলে আয়, ভালো করে কুলকুচু কর, তারপরে আয়। গোবরে পোকা মুখ থেকে গোবর ফেলে কুলকুচু করে যখন এসেছে, মৌমাছি ওকে 2 ফোঁটা মধু দিয়েছে। বলেছে আহা কি স্বাদ রে, এ তো গোবরের মধ্যে স্বাদই বুঝতে পারতাম না। দুর্নীতি, গুন্ডারাজ, তোলাবাজ, সিন্ডিকেটে পশ্চিমবঙ্গে যে তৃণমূলের গোবরে পোকাগুলোর মুখে গোবর আছে, আমরা নতুন প্রজন্মের আপনাদের কাছে কথা দিচ্ছি এদের মুখ থেকে গোবর বের করে নিয়ে সততা, নিরপেক্ষতা, এই পশ্চিমবঙ্গে গুন্ডারাজবিহীন একটি সরকার, একটি প্রশাসন, একটি ব্যবস্থা, যে ব্যবস্থাতে বাচ্চারা স্কুলে যাবে, যে ব্যবস্থাতে শিক্ষার মাথা উঁচু হবে, যে ব্যবস্থাতে গোটা পশ্চিমবঙ্গ একটি নতুন সূর্যের দিক দেখবে, সেই রাস্তাতে আপনারা আমাদের সাথে থাকবেন। সবাইকে আরো একবার প্রণাম, সম্মান, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার।